ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন এই হচ্ছে 3 নম্বর চ্যাপ্টারটি, এবং আমরা আজকে সেটা পড়ব। সেটা হচ্ছে বিভিন্ন রকম ডেপ্রিসিয়েশন সম্বন্ধে জানবো, দেখব যে কত রকমের ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন মেথড হয়। তারপরে আমরা দেখব যে কস্ট অফ কাল্টিভেশন কীভাবে বের করতে হয়, অ্যানালাইজ করতে হয়, এবং সবশেষে দেখব ল্যান্ড হোল্ডিং কাকে বলে, কত রকমের ল্যান্ড হোল্ডিং হয়, এবং আমাদের দেশে ল্যান্ড হোল্ডিংয়ের শেয়ারটা কীরকম এটা দেখব। তো প্রথমে শুরু করি আজকের টপিক ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, ডেপ্রিসিয়েশন মানে অনেকে হয়তো চমকে উঠতে পারে, হোয়াট ইজ দ্য মিনিং অফ ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন কিছুই না। ডেপ্রিসিয়েশন হচ্ছে, ধরো এই যে আমরা জিনিসপত্র কিনি, ঘড়ি কিনি, তোমার গিয়ে বাইক কিনি, তারপরে হচ্ছে যে গাড়ি কিনি, তো এ প্রত্যেক বছরই তো এদের একটা তোমার ধরো যত বছর যায়, যত বছর তুমি ওটা ইউজ করছো, দাম কমতে থাকে, তাই না? সেটাকে বলে ডেপ্রিসিয়েশন। ধরো আজকে তুমি একটা 1 লাখ টাকা দিয়ে একটা বাইক কিনলে, 2 বছর পরে কি যখন বিক্রি করবে তখন কি 1 লাখ টাকা পাবে? পাবে না, হয়তো দেখা গেল 50,000 টাকা পাবে, হাফ দামে বিক্রি করতে হবে। কেন? কেন কি এটা হচ্ছে ডেপ্রিসিয়েশন। কেন কি যত দিন এগোয় জিনিসপত্রের দাম যত তুমি কিনেছো সেটা কমতে থাকে, সেটাকে বলে ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, ইংরেজিতে বলতে গেলে যে ডেফিনেশন জানতে চাও, সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ডিক্লাইন ইন দি ভ্যালু অফ অ্যাসেট ডিউ টু ইউসেজ, অ্যাক্সিডেন্টাল ড্যামেজ অ্যান্ড টাইম অবসোলেন্স। ঠিক আছে, এটা হচ্ছে ডেপ্রিসিয়েশন। কেন কেন দামটা কমে যাচ্ছে? কারণ তুমি ওটাকে ইউজ করেছো, দিনকে দিন প্রত্যেক দিন তুমি বাইক চালিয়ে কলেজ গেছো, তো তুমি ইউজ করেছো। ঠিক আছে, সেটা তুমি এবার ঠোকা মেরেছো, বাইকে কারো বাইক ঠুকে দিয়েছো, ড্যামেজ হয়েছে তোমার বাইকটা, এবং সময়ের সঙ্গে সঙ্গে ওটা পুরনো হয়েছে। তো এইগুলো কারণের জন্য দামটা অরিজিনাল থেকে কমে যায়। ঠিক আছে, আচ্ছা, ডেপ্রিসিয়েশনের কয়েকটা টার্মিনোলজি আছে। সেটা হচ্ছে যে একটা পরিভাষা আছে যাকে বলে ইউজফুল লাইফ। হ্যাঁ, ইউজফুল লাইফ, এই যে ইউজফুল লাইফ। ইউজফুল লাইফ মানে হচ্ছে একটা জিনিস তুমি যত বছর ব্যবহার করবে, হ্যাঁ, তারপর যখন ওটাকে রিজেক্ট করে দেবে, সেটাই হচ্ছে ইউজফুল লাইফ। একটা ঘড়ি 5 বছর তুমি ব্যবহার করলে, 5 বছর পর চলছে না, ঘড়ির ইউজফুল লাইফ হচ্ছে 5 বছর। ঠিক আছে, জাঙ্ক ভ্যালু, এই যে জাঙ্ক ভ্যালু মানে কি? জাঙ্ক ভ্যালু মানে হচ্ছে যে 5 বছর ইউজ করার পর, ঘড়িটা 5 বছর ইউজ করার পর ওর দাম হচ্ছে 2,000 টাকা। তুমি 10,000 টাকা দিয়ে ঘড়িটা কিনেছিলে, 5 বছর ইউজ করলে, 5 বছর ইউজ করার পর যখন তোর দোকানে বেচতে নিয়ে গেলে, তখন ও বললো যে দাদা এই 2,000 টাকা দেবো, তার বেশি দিতে পারবো না। দ্যাট ইজ হোয়াট ইজ জাঙ্ক ভ্যালু, মানে একদম শেষ ভ্যালুটা যেটা। যখন ইউজফুল লাইফের পরে যে ভ্যালুটা পড়ে থাকে সেটা হচ্ছে জাঙ্ক ভ্যালু। ঠিক আছে, আচ্ছা, তো ডেপ্রিসিয়েশন কমপ্লিট করবো কেমন করে? আমাকে তো জানতে হবে যে ডেপ্রিসিয়েশন কীভাবে মাপবো বা কীভাবে করবো, হিসাব করবো। তো 3 রকমের মেথড আছে। একটা হচ্ছে স্ট্রেট লাইন মেথড, একটা ডিমিনিশিং ব্যালেন্স মেথড, একটা হচ্ছে সাম অফ দ্য ইয়ার্স ডিজিট মেথড। আমরা এক একটা করে দেখব। প্রথমে স্ট্রেট লাইন মেথড। স্ট্রেট লাইন মেথডটা কি? সেটা হচ্ছে যে খুব সোজা, যে ধরো একটা উদাহরণ দিই, একটা লাঙলটার দাম হচ্ছে 500 টাকা, জাস্ট উদাহরণ। এর বাস্তবের সঙ্গে কোনো মিল নেই, বাস্তবের দাম অনেক বেশি। তো অরিজিনাল কস্ট ধরো 500 টাকা দিয়ে তুমি লাঙল কিনলে। তুমি জানো এই লাঙলটার দাম, লোহার মানে হয়তো যদি 5 বছর ইউজ করি, তো 5 বছরে 50 টাকা দাম হতে পারে। ঠিক আছে, তাহলে 5 বছরে 50 টাকা দাম হবে। ঠিক আছে, তাহলে প্রত্যেক বছর কত টাকা করে কমছে আসল দাম থেকে, সেটাই হচ্ছে ডেপ্রিসিয়েশন। অ্যানুয়াল অ্যামাউন্ট অফ ডেপ্রিসিয়েশন, মানে প্রত্যেক বছর কত করে ডেপ্রিসিয়েট করছে, বা ভ্যালুটা কত করে কমছে, সেটা হচ্ছে ফর্মুলাটা হচ্ছে অরিজিনাল কস্ট অফ দ্য অ্যাসেট মানে 500 টাকা মাইনাস জাঙ্ক ভ্যালু মানে 50 টাকা ডিভাইডেড বাই 5 হচ্ছে 90 টাকা। মানে 90 টাকা করে কমছে প্রত্যেকটা বছরে। ঠিক আছে, রাইট। আচ্ছা, এটা একটা দিক। সেকেন্ড মেথড হচ্ছে
তাহলে আচ্ছা আমি এখানে জাস্ট উদাহরণ দেখাই, এখানে একটা জাস্ট উদাহরণ দেখাই যে আমরা দেখলাম যে অরিজিনাল কস্ট কত ছিল, 500 টাকা, ঠিক আছে। আচ্ছা জাঙ্ক ভ্যালু কত ছিল স্ট্রেট লাইন মেথডে, হ্যাঁ জাঙ্ক লাইন ভ্যালু কত ছিল, 50 টাকা। নাম্বার অফ ইয়ার্স আমি যেটা ইউজ করেছি ওটাকে, সেটা হচ্ছে কত, 5 বছর। তাহলে অ্যামাউন্ট অফ ডেপ্রিসিয়েশন পার ইয়ার হচ্ছে ইকুয়াল টু ব্র্যাকেটের মধ্যে 500 মাইনাস, সরি 500 লিখবো না, এটা অরিজিনাল কস্ট মাইনাস জাঙ্ক ভ্যালু, ঠিক আছে, টোটালটা ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড বাই নাম্বার অফ ইয়ার্স। আমি কি জানলাম, 90। আচ্ছা 90 যদি হয় তাহলে আমি একটা টেবিল যদি বানাই যে এদিকে ধরো নাম্বার অফ ইয়ার্স রাখলাম একদিকে টেবিলের এক সাইডে, আর একদিকে রাখলাম ডেপ্রিসিয়েশন ইচ ইয়ার, ঠিক আছে, নেক্সট কলমে, আর ভ্যালু, ঠিক আছে। তাহলে প্রথম এখানে 1 2 3 4 5, ঠিক আছে, 5 বছরের এদিকে রাখলাম, প্রত্যেক বছরের 90 টাকা করে কমছে, তাই না, প্রত্যেক বছরের 90 টাকা করে কমছে, প্রত্যেকটা কলম 90 করে দিলাম, প্রত্যেক বছর ফার্স্ট ইয়ার 90, সেকেন্ড ইয়ার 90, থার্ড বছর। তাহলে প্রথম বছর এর দাম কত ছিল, 500, সরি এখানে এইভাবে না, জাস্ট আরেকটা ঘর করতে হতো আমাকে, সেটা হচ্ছে এইটা, মানে 0 থেকে শুরু করতে হবে, তবে হিসাবটা ভালোভাবে দেখানো যাবে। 0, ঠিক আছে, 0-তে ডেপ্রিসিয়েশন তো তখন শুরু হয়নি, কাজে ডেপ্রিসিয়েশন তো 0, অরিজিনাল হলো 500 টাকা ছিল প্রথম বছর যখন তুমি কিনলে, মানে 0 যখন স্টার্ট করছো। আচ্ছা তারপরের বছরে কী হলো, 500 মাইনাস কী হবে, এইটা হয়ে যাবে 90, তাই না, 410, ঠিক আছে, এটা যদি টেনে দিই, হ্যাঁ, তারপরে সেকেন্ড বছরে কী হবে, 320, 410 মাইনাস 90, তার থার্ড বছরে কত হবে, 320 মাইনাস 90, থার্ড বছরের শেষে 230, ঠিক আছে, এই করতে করতে 5 বছরে 50 হয়ে যাবে। এই যে আমি টেবিল একটা বানালাম, এই টেবিলটাকে বলছে ডেপ্রিসিয়েশন স্কেডিউল। এই টেবিলটা কী বলছে, ডেপ্রিসিয়েশন স্কেডিউল, বুঝেছ, ডেপ্রিসিয়েশন স্কেডিউল, এই টেবিলটাকে বলে ডেপ্রিসিয়েশন স্কেডিউল, ঠিক আছে। আচ্ছা নেক্সট, এটা হচ্ছে স্ট্রেট লাইন মেথড, যেটা আমরা বললাম স্ট্রেট লাইন মেথড। স্ট্রেট লাইন মেথড কেন, কারণ স্ট্রেট, এটা কোনো দেখো ডেপ্রিসিয়েশন চেঞ্জ হচ্ছে না তো, ঠিক আছে, সেই জন্য স্ট্রেট লাইন মেথড, ঠিক আছে। আচ্ছা নেক্সট হচ্ছে বলছে কি, ডিমিনিশিং ভ্যালু মেথড। এবার আপনারা পড়বো ডিমিনিশিং ব্যালেন্স মেথড, ঠিক আছে। ডিমিনিশিং ব্যালেন্স মেথডে যেটা হওয়ার সেটা হচ্ছে যে এখানে সব কিছু আগের মতোই থাকবে। তো অরিজিনাল কস্ট ধরো 500 আছে, জাঙ্ক ভ্যালু 50, এই জাঙ্ক ভ্যালুটা দেওয়া থাকবে না, ইনস্টেড তোমাকে রেট নাম্বার অফ ইয়ার্স দেওয়া থাকবে, ঠিক আছে। তোমার কাজ হবে যে রেট অফ ডেপ্রিসিয়েশনটা প্রত্যেক বছরে কত হচ্ছে, হ্যাঁ, সেটা হচ্ছে তোমাকে রেট অফ, এটা এখানে নতুন কনসেপ্ট, রেট অফ ডেপ্রিসিয়েশন কিছু না, তোমাকে 100 ডিভাইডেড বাই 5 মানে নাম্বার অফ ইয়ার্স। এটা যদি 6 বছর হতো তাহলে তুমি 100 ডিভাইডেড বাই 6 করতে, 7 বছর 100 ডিভাইডেড বাই 7 করতে, তাহলে 20 হলো। তাহলে 20 যদি হয় তোমাকে এখানে একটা কলম বাড়বে, এটাকে এরকম চার্টকে একটু আগে বলছিলাম যে এটাকে ডেপ্রিসিয়েশন কী বলে, ডেপ্রিসিয়েশন স্কেডিউল বলে, এরকম চার্টকে বলে ডেপ্রিসিয়েশন স্কেডিউল, ঠিক আছে, হলো। আচ্ছা তাহলে তোমাকে এদিকে নাম্বার অফ ইয়ার্স 0 থেকে শুরু। আচ্ছা এইখানে রেট অফ ডেপ্রিসিয়েশন যেটা 20 করে ফিক্স, প্রত্যেকটা বছরে 20, ঠিক আছে। আচ্ছা প্রত্যেকটা বছরে যদি 20 হয় তাহলে ধরো প্রত্যেকটা বছর রেট যদি 20 হয় তাহলে তোমাকে প্রথম বছর তো তোমার কোনো ডেপ্রিসিয়েশন হচ্ছে না, মানে আমি একদিন যখন শুনবো তখন তো কিছু হচ্ছে না, 1 বছর পরে শুরু হবে। তাহলে 1 বছরে তোমার যেটা হবে, এই 500 ইন্টু 20 ডিভাইডেড বাই 100, 100 টাকা হলো। তো 100 টাকার ফলে যেটা হলো 400 টাকা ইউজফুল ভ্যালু হয়ে গেল, ঠিক আছে। তাহলে এইভাবে করতে 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 400, নেক্সট পদক্ষেপে 400 20% হচ্ছে 80, 400 থেকে 80 কমে 320 হবে, 320 80%, 20% 64,
তাহলে 320 এভাবে হবে। লাস্ট যে জাঙ্ক ভ্যালুটা হয়ে যাবে সেটা হচ্ছে তোমার কি এক্ষেত্রে হয়ে গেল 163 টাকা 84 পয়সা। বোঝা গেল? তো এইটা হচ্ছে তোমার, যেটা আমি বলছি, এটা হচ্ছে ডিমিনিশিং ব্যালেন্স মেথড। এখানে একটা শুধু তফাৎ, যে এখানে দেখো এইটা বানানটা একটু ভুল হয়েছে, ডিমিনিশিং বানানটা একটু ভুল হয়ে গেছে, ডিমিনিশিং, হ্যাঁ এটা হচ্ছে অ্যাকচুয়াল স্পেলিং, ঠিক আছে, ডিমিনিশিং ব্যালেন্স মেথড। এখানে একটা জিনিস মনে রাখবে যে এখানে আগেরটা কি হলো, আমরা ডেপ্রিসিয়েশন সেম ধরে নিয়েছিলাম, কিন্তু এখানে ডেপ্রিসিয়েশন আমরা সেম ধরছি না, আমরা অ্যাজিউম করে নিচ্ছি যে দেখো প্রথম দিকে দেখো ডেপ্রিসিয়েশন মানে অ্যামাউন্টটা কিন্তু বেশি। আর এটাই হয় অ্যাকচুয়ালি, যখন তুমি কোনো যন্ত্রপাতি কেনো প্রথম বছরে হেভি ইউজ হয়, তাই না, প্রথম বছরে যাকে বলে ছেঁচে ইউজ করে লোকে। তো সেইটার ফলে যেটা হয় যে প্রথম বছরগুলোতে ডেপ্রিসিয়েশন তাড়াতাড়ি হয়, ক্ষয়টা বেশি হয়, এবং যত বয়স বাড়তে থাকে তত ক্ষয়টা কম হয়। তো অ্যাকচুয়ালি সেই জন্য ডেপ্রিসিয়েশনগুলো প্রথম দিকে বেশি। তো এটা বেসিক্যালি এই যে সেকেন্ড মেথডটা আছে, তোমরা বেসিক্যালি মেশিন টেশিনের ক্ষেত্রে এটাই তোমরা ইউজ করো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা এক্সাম্পলে যাব। এবার আমরা যেটা এক্সাম্পলে যাব সেটা হচ্ছে সাম অফ দি ইয়ার ডিজিট মেথড, ঠিক আছে। এখানে কিছুই না, প্রথমে হচ্ছে অরিজিনাল কস্ট, অরিজিনাল কস্ট ধরে নাও 500 টাকা, আগের মতনই। নাম্বার অফ ইয়ার্সও 5 বছর, ঠিক আছে। আচ্ছা, আর কি দরকার? আর দরকার হচ্ছে ইউজফুল জাঙ্ক ভ্যালুটা দরকার আমার। জাঙ্ক ভ্যালু বলছে 50, জাঙ্ক ভ্যালু হচ্ছে 50, ঠিক আছে। তাহলে আমার এখানে যেটা করণীয় হচ্ছে সেটা হচ্ছে সাম অফ দ্য ইয়ার্স ডিজিটসটাকে বের করতে হবে, ঠিক আছে। অর্থাৎ এই যে 5 বছর আছে, এখানে বার করতে 5 + 4 + 3 + 2 + 1টা করতে হবে। যদি 6 বছর হতো তাহলে 6 + 5 + 4 + 3 + 2 + 1, যদি 7 বছর তো 7 + 4 7 + 6 + 5 + 4 এরকম চলতো। তো মানে যত বছর আছে সেই ডিজিটগুলোকে সাম করতে হবে, যোগ করতে হবে। তাহলে কত হলো? 15, ঠিক আছে। এটা 15টাকে রেখে দাও। এরকম একটা টেবিল এইখানে বানাও, এক্স্যাক্টলি এরকম একটা টেবিল বানাও এখানে, ঠিক আছে। হলো? আচ্ছা, এই টেবিলটাকে এইখানে বানাবো আমরা, এই দিকটা করে, এদিক করে বানালাম। ওকে, যেটা আমরা করব এবার হচ্ছে যে দেখো এই রেটটা না, এখানে কিন্তু আগে যেমন ডেপ্রিসিয়েশনের ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছিল ডিমিনিশিং ব্যালেন্স মেথডে, এটা কিন্তু রেটটাও চেঞ্জ হয়ে যাবে। রেটটা প্রথম বছর যেটা তো 0 ধরে নাও, এটা তো প্রথম বছর কিছু হবে না। এই বছর যেটা হবে এটা হবে 5/15, ঠিক আছে। সেকেন্ড বছর হয়ে যাবে = 4/15, থার্ড বছর হয়ে যাবে 3/15, সেকেন্ড বছর, ফোর্থ বছর এত, লাস্টে হয়ে যাবে 1/15, ঠিক আছে। তার মানে রেটটা প্রথম দিকে বেশি, আস্তে আস্তে কমছে। আচ্ছা, ডেপ্রিসিয়েশনের ভ্যালুটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে আমরা যেটা নেব সেটা হচ্ছে বেসিক্যালি এই 500 - 50, মানে অরিজিনাল ভ্যালু মাইনাস জাঙ্ক ভ্যালু হোল মাল্টিপ্লাইড বাই দ্য রেট। সেটা কত? সেটা হচ্ছে 150। আচ্ছা, 150 হলে তাহলে 500 থেকে 150 কমালে কত হচ্ছে? 350। তাহলে এই সিস্টেমে আমরা যাব, দিয়ে আমরা দেখছি লাস্ট ভ্যালু হচ্ছে 50 হয়ে গেল। তার মানে আমাদের হিসাব ঠিক আছে, মিলে গেল। বোঝা গেল? এখানে কি হলো, এখানেও ডেপ্রিসিয়েশনটা কিন্তু তোমার গিয়ে ভ্যারি করছে প্রত্যেক বছরই, কিন্তু আনলাইক যে ডিমিনিশিং ব্যালেন্সের মেথডের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এই জায়গাটা মানে রেটটা যেমন এক, ডেপ্রিসিয়েশন রেটটা কিন্তু ইউনিফর্ম ছিল, কিন্তু এটার ক্ষেত্রে আমরা দেখছি যে ডেপ্রিসিয়েশনটা কিন্তু আরও মানে রেটটা কিন্তু আরও তাড়াতাড়ি হচ্ছে। এখানে 33%,
এখানে 26%, কত 0.06% আসছে। তো সাম অফ দ্য ইয়ার ডিভিডেন্ড তখন তোমরা ইউজ করবে যখন তোমাদের মেশিন খুব তাড়াতাড়ি ইউজ হবে, ফাস্ট ইউজ হবে, তখন তোমরা এই মানে মেথডটি ইউজ করবে, ঠিক আছে। তো এই হচ্ছে 3টে মেথড, আর কিছুই না। এবং এখানেই সেটা দেওয়া আছে, এই 3টে এখানে তো পয়েন্টটা দেওয়া আছে। আচ্ছা, কস্ট অফ কাল্টিভেশন। এবার আমি যাব একটা অন্য ধাপে, যেটাকে বলছে কস্ট অফ কাল্টিভেশন। কস্ট অফ কাল্টিভেশন মানে হচ্ছে যে উৎপাদন করতে কত টাকা, ধরো পেঁয়াজ আছে, তুমি 1 হেক্টর জমিতে পেঁয়াজ লাগিয়েছো, তাহলে এই যে পেঁয়াজটা তুমি লাগালে 1 হেক্টর জমিতে তোমার পেঁয়াজ লাগাতে কত খরচা হলো, সেইটা কীভাবে বের করবে তুমি? আমাদের যেটা আমাদের এখানে হয় সেটা পাইকারি মার্কেটে যা তোমার ভ্যালু হয় সেটাই লোকে মেনে নেয়। কিন্তু প্রত্যেকটা জিনিসের যেমন সায়েন্টিফিক কারণ আছে, এরও কিন্তু একটা সায়েন্টিফিক রিজন আছে, এবং সেটা হচ্ছে যে তোমার, আমরা জানি কস্ট দু রকমের হয়, একটাকে বলে ভেরিয়েবল কস্ট বা অপারেশনাল কস্ট, আর একটা বলে ফিক্সড কস্ট। ভেরিয়েবল কস্ট হচ্ছে কি? ভেরিয়েবল কস্ট হচ্ছে যেমন ধরো বা অপারেশনাল কস্ট যেটাকে বলছে, যে এই কস্টটা কিন্তু প্রত্যেকবার যখন ধান লাগাবে বা গমের প্রত্যেকবার কিন্তু হবে। মানে প্রথম কথা বীজের খরচার, বীজ সিড কস্ট, ঠিক আছে, তার একটা খরচা আছে, জলের খরচা আছে, ইলেকট্রিসিটির খরচা আছে, লেবারের খরচা আছে, হ্যাঁ, ফার্টিলাইজারের খরচা আছে, ইরিগেশনের খরচা আছে। তো এই খরচাগুলো প্রত্যেকবার যখন ফসল লাগাবে তখন এই খরচাগুলো হবে। এটাকে বলে অপারেশনাল কস্ট কিংবা ভেরিয়েবল কস্ট। আর একটা খরচা আছে যাকে বলে ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট মানে হচ্ছে যে তোমার গিয়ে একবারই যেটা লাগে, সেটা হচ্ছে ধরো তোমার গিয়ে জমির ভাড়া, ধরো কেউ জমিটা ভাড়া করে নিল 1 বছরের জন্য, 5 বছরের জন্য চুক্তি করে নিয়ে নিল, তো সেটা তো একবারই দিতে হয়। একটা হচ্ছে ট্যাক্স, খাজনা, সেটা একবারই দিতে হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে এই যে তোমাদের একটু আগে বলছিলাম ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশনও ধরো, এটা কিন্তু ডেপ্রিসিয়েশনটা কিন্তু খরচার খাতায় যায়, ঠিক আছে। ডেপ্রিসিয়েশনটা কিন্তু তোমাকে ধরতে হবে, হ্যাঁ, ডেপ্রিসিয়েশনও কিন্তু ফিক্সড কস্টের মধ্যে চলে আসবে। আচ্ছা, ইন্টারেস্ট, তুমি ব্যাংক থেকে লোন নিয়ে চাষ করছো, তো সেটা ইন্টারেস্ট তোমাকে ধরতে হবে। তাহলে এগুলো হচ্ছে ফিক্সড কস্ট, এগুলো চেঞ্জ হয় না, একবারই লাগে, ঠিক আছে। ইন্স্যুরেন্সের প্রিমিয়াম, এগুলো কিন্তু এগুলোকে বলছে ফিক্সড কস্ট, যেটা প্রত্যেকবার একই থাকবে, ঠিক আছে। আচ্ছা, যেমন ভেরিয়েবল কস্টটা কিন্তু যেমন যেমন তুমি ফসল লাগাবে, যেমন যেমন তুমি ধান লাগাতে একরকম খরচা হয়, গম লাগাতে একরকম খরচা হয়, পেঁয়াজ লাগাতে একরকম খরচা হয়, কিন্তু তোমার যাই খরচা হোক ফিক্সড কস্ট কিন্তু, যখন ধান লাগাও, গম লাগাও, যা খুশি লাগাও, আখ লাগাও, তোমার কিন্তু ফিক্সড কস্ট চেঞ্জ হবে না। কী করে চেঞ্জ হবে? জমির যে দাম সে কি চেঞ্জ হয়? সেটা আখ লাগালে জমির দাম একরকম আছে তা তো নয়, সব রকম জমির দামই এক, ঠিক আছে। ট্যাক্স কি আলাদা আলাদা লাগে? ট্যাক্স তো একটাই লাগে। বা ইন্স্যুরেন্স প্রিমিয়াম, সেটা কি আলাদা আলাদা লাগে? না, সেটা আলাদা লাগে। সুতরাং এগুলো ফিক্সড, এগুলো চেঞ্জ হয় না, ঠিক আছে। তাহলে আমরা কস্টটাকে কটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে কস্ট A1, ঠিক আছে, এবং ফাইনালি কস্টটা বার করব। আমরা দেখব কস্টের মধ্যে কীরকম কতগুলো এলিমেন্ট আছে, কতগুলো জিনিসকে ধরতে হয় কস্ট বার করতে গেলে। তাহলে আমরা দেখব প্রথমে হচ্ছে কস্ট A1। কস্ট A1-এর মধ্যে এতগুলো আইটেম আছে, ভাবতে পারছো? কখনো ভেবেছিলে যে এতগুলো আইটেম থাকবে? প্রথমটা দেখো, বলছে ভ্যালু অফ হায়ার্ড লেবার। চাষ করতে গেলে লেবার ভাড়া করতে হয়, লেবার সেটার কস্ট ধরতে হবে, তার 350 টাকার উপর মজুরি লেবারের, সেই চার্জটা। ভ্যালু অফ ওন্ড বুলক লেবার, তোমার বলদ ফলদ, তোমার অ্যানিম্যাল পাওয়ার তোমার হতে পারে, কিন্তু তাও তো একটা খরচা আছে, সেই খরচাটা তোমাকে ধরতে হবে। কীভাবে ধরবে সেই খরচাটা? অ্যাজ ইফ তুমি ভাড়া করে নিয়ে এলে যে খরচাটা হতো সেটাই ধরবে, ঠিক আছে। ভ্যালু অফ ওল্ড মেশিনারি, তোমার মেশিনারি তোমার, তো ট্র্যাক্টর তোমার, পাওয়ার টিলার তোমার, শ্যালো মেশিন তোমার, কিন্তু ভ্যালুটা কীভাবে ধরবে? যদি এটা ভাড়া করে আনতো তাহলে কত খরচা হতো, তাহলে সেই ভ্যালুটা ধরো। ভ্যালু অফ ফার্টিলাইজার, ফার্টিলাইজারের ভ্যালুটা ধরো, সার কত লাগছে, অর্গানিক সার কত, ম্যানুয়ার, ভার্মি কম্পোস্ট এগুলো কত লাগছে, সিড কত লাগছে, ইনসেকটিসাইড, পেস্টিসাইড এগুলো লাগছে। আচ্ছা, তারপরে আবার তোমার মাঝখানে ইন্টারক্রপিং এসব আছে, ইরিগেশন চার্জ, জল দেওয়ার চার্জ এগুলো লাগছে, ক্যানেল ওয়াটার চার্জেস, ঠিক আছে, ল্যান্ড রেভিনিউ, খাজনা, জমির খাজনা,
ডেপ্রিসিয়েশন অন ফার্ম ইমপ্লিমেন্টস, ট্র্যাক্টর থাকলে তার একটু আগে পড়ালাম ডেপ্রিসিয়েশন, সেগুলোকেও খরচার খাতায় ধরতে হবে। যদি তুমি বিল্ডিং বানিয়ে থাকো, কোনো একটা বিরাট খামার বানিয়ে থাকো, ওটা শেড বানিয়ে থাকো, তাহলে সেই বানানোর খরচ ডেপ্রিসিয়েশন তোমাকে ধরতে হবে। তুমি যদি লোন নিয়ে থাকো, হ্যাঁ, ওয়ার্কিং ক্যাপিটালের লোন মানে হচ্ছে যে প্রত্যেক 6 মাস মানে একটা ক্রপিং সাইকেলের পর যেটা শোধ করতে হয়, সেটাকে হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটালের ইন্টারেস্ট। ঠিক আছে, এটা কিন্তু ওই তোমার ওই ইয়ের মতো না যে প্রতি বছর একটা করে প্রতি মাসে একটা করে ইএমআই দিতে হয়, সেটা কিন্তু এটা না, এটা অন্য। এটা হচ্ছে এই লোনটা হচ্ছে, ধরো তুমি পেঁয়াজ লাগবে, তাহলে 6 মাসের জন্য এই লোনটা তোমাকে দিয়েছে। 6 মাসের মধ্যে তুমি এটা খরচা করো, খরচা করে তোমার সারটার যা কেনার কিনে আবার যখন ওই পেঁয়াজটা বিক্রি করে দেবে তখন ওই লোনটা শোধ করে দেবে। এইটা হচ্ছে সেই লোনের কথা বলছে, এটাকে বলে লোন অন ওয়ার্কিং ক্যাপিটাল। ঠিক আছে, আর একটা হচ্ছে লোন অন ফিক্সড ক্যাপিটাল। লোন অন ফিক্সড ক্যাপিটাল হচ্ছে যে তুমি যদি ফার্মের বিল্ডিং বানাও, বড় বড় ট্র্যাক্টর কেনো, পাওয়ার টিলার কেনো, তাহলে সেই লোনটা হচ্ছে লোন অন ফিক্সড ক্যাপিটাল বা লোন অন, হ্যাঁ। ওটার ক্ষেত্রে কী হয়, ওটার ক্ষেত্রে হয় যে তোমাকে মাসে মাসে একটা টাকা দিতে হয়, এবং ধরো ফর এক্সাম্পল 10 বছর ধরে তোমাকে টাকাটা দিতে হলো 7,000 টাকা করে প্রতি মাসে তুমি দিচ্ছ, এরকম করে হয়। কিন্তু ইন্টারেস্ট অন ওয়ার্কিং ক্যাপিটাল কিন্তু অন্য জিনিস। ইন্টারেস্ট অন ওয়ার্কিং ক্যাপিটাল যেটা বললাম যে ওটা 6 মাস ভিত্তিক বা একটা ক্রপিং সাইকেল অনুযায়ী হয়। ঠিক আছে, মিসলেনিয়াস এক্সপেন্স আরও হাবিজাবি খরচা তো আছে। তাহলে ওটা গেল কস্ট A1। কস্ট A2টা কী হচ্ছে, কস্ট A2 হচ্ছে ইট ইনক্লুডস কস্ট A1, মানে কস্ট A1 ধরে প্লাস তুমি যদি লিজে জমি নিয়ে থাকো, তাহলে তোমার লিজের জন্য তোমাকে জমিটা ভাড়া দিতে হচ্ছে, তাহলে সেইটা ধরতে হবে তোমাকে। তুমি ধরো 1 হেক্টর জমি লিজে নিয়েছো, যে 5 বছর আমি চাষ করবো, তার জন্য আমি আপনাকে 2 লাখ টাকা দিব, জমা রাখলাম 2 লাখ টাকা আপনার কাছে। তো সেই যে রেন্ট ভাড়া তুমি দিয়েছো মহাজনকে, সেটা তোমাকে ধরতে হবে। ঠিক আছে, ওটা গেল কস্ট A2। কস্ট B বলছে যে A1 কস্টটা ধরলে প্লাস A2 যে কস্টটা ধরলে, তার সঙ্গে হচ্ছে যদি তোমার নিজস্ব জমি থাকে তাহলে তারও ভ্যালু ধরতে হবে। যদি তোমার নিজস্ব জমি থাকে, লিজ নাও বা করো, তোমার যে যদি নিজস্ব জমি থাকে সেই জমিটার অ্যাজ ইফ তুমি ভাড়া দিলে কত হতো সেইটা তোমাকে ধরতে হবে। এবং ইন্টারেস্ট অন ফিক্সড ক্যাপিটাল এক্সক্লুডিং ল্যান্ড, একটু আগে আমি বলছিলাম না যে ওয়ার্কিং ক্যাপিটালের লোন আলাদা হয় আর ফিক্সড ক্যাপিটালের লোন আলাদা হয়। ট্র্যাক্টর কেনার লোন আলাদা, বড় বড় খামার বানানোর বিল্ডিং বানানোর লোন আলাদা। তাহলে ওই যে তুমি ট্র্যাক্টর কিনেছো 8 লাখ টাকা দিয়ে ট্র্যাক্টর কিনেছো, সেই জন্য তোমাকে যে মাসে মাসে 7,000 টাকা করে দিতে হবে 9 বছর অবধি, সেই যে ইন্টারেস্ট পোর্শনটা যেটা আছে, মানে এই ইএমআইয়ের মধ্যে তো ইন্টারেস্টও থাকে প্রিন্সিপালও থাকে, তাই না? তাহলে ইন্টারেস্ট পোর্শনটা কত আছে দাঁড়া, তোমাদেরকে আমি দেখাতে চেষ্টা করছি, তুমি হয়তো ব্যাপারটা ঠিক বুঝতে পারছো না। আচ্ছা, ধরো আমি পার্সোনাল লোন ক্যালকুলেটর দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি, হ্যাঁ, কীরকম হিসাবটা হয়। জাস্ট একটা HDFC ব্যাংকে যাচ্ছি, সেখানকার একটা তোমার ক্যালকুলেটর দিয়ে দেখাতে চেষ্টা করব যে ব্যাপারটা কীরকম দাঁড়ায় আসলে, মানে হিসাবটা কী করে হয় লোনের হিসাবটা। ঠিক আছে, তাহলে তোমরা একটা আইডিয়া পাবে। ওয়েবসাইটটা খুলুক। ঠিক আছে, ততক্ষণ বলে রাখি যে এইটাকে, যেটা আমরা একটু আগে বলছিলাম ওয়ার্কিং ক্যাপিটাল, আবার বারবার করে বলি, ওয়ার্কিং ক্যাপিটাল লোন হচ্ছে ওয়ার্কিং, এখানে তো ক্যালকুলেটর দেখাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, পুরোটা লোড হোক। তো ওয়ার্কিং ক্যাপিটাল লোন হচ্ছে একটা পার্টিকুলার ক্রপিং সাইকেলের মধ্যে ওটা দেওয়া হয়, হ্যাঁ। এবং ওটা তোমাকে যখন মানে ক্রপ লোন যেটাকে বলে, কৃষি লোন, হ্যাঁ, যেটা ব্যাংক থেকে দেয়, যে তুমি আলু লাগাবে তার জন্য তুমি ধরো 70,000 টাকা ব্যাংকের কাছে লোন নিলে, 70,000 মানে 6 মাসের জন্য, 6 মাসের মধ্যে আলুটা উঠে গেল, তুমি যখন আলু উঠে গেল তুমি তখন ওই টাকাটা ফেরত, আলুটা বিক্রি করে ফেরত টাকাটা, বাকি টাকা লোনের টাকাটা ফেরত দিতে, বাকি টাকাটা তোমার প্রফিট। ঠিক আছে,
তো ওটাকে হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটালের লোন, ওটা 6-7 মাসের মধ্যে শোধ হয়ে যায়। কিন্তু ধরো তুমি ট্র্যাক্টর কিনবা, ট্র্যাক্টরের টাকাটা তো তুমি 6 মাসের মধ্যে শোধ করতে পারো না বাবা, অত টাকাকে শোধ করা যায়? ধরো যে এখানে আমি দিচ্ছি, ধরো ধরো এখানে তুমি 8 লাখ টাকা লোন নিচ্ছ, হ্যাঁ, ইন্টারেস্ট হচ্ছে 10.5% করে, ঠিক আছে? তুমি নিচ্ছ 12 বছরের জন্য, তাহলে তোমার ইএমআই হচ্ছে 70,000 টাকা। না, সরি সরি সরি, 70,000 টাকা না, এখানে 10 ইয়ার ইন মান্থস, মানে যদি 12 বছরের জন্য লোন নাও তো মানে তাহলে 100 কত হয়, তাহলে 144 মান্থস হয় না, সরি আই এম সরি 17,000 টাকা, ঠিক আছে? তাহলে তোমার ইএমআই, তুমি 8 লাখ টাকা দিয়ে ট্র্যাক্টর কিনলে, সেটা ব্যাংকের কাছে যদি যাও তাহলে তো ব্যাংক বলবো আমার 10.5% ইন্টারেস্টে তোমাকে লোন দিয়ে দেবো, 17,000 টাকা করে পড়বে, 17,000 টাকা করে পড়বে লোন, প্রতি মাসে শোধ করতে হবে। এই 17,000 টাকার মধ্যে তাহলে তুমি 8 লাখ টাকা নিয়েছিলে, ওই 12 বছরের মধ্যে তোমাকে 2,31,000 টাকা তুমি ব্যাংকে ফালতু ইন্টারেস্ট দিলে, আর তোমার তাহলে টোটাল ব্যাংকে তুমি 8 লাখ টাকা নিয়ে 10,31,000 টাকা ব্যাংকে দিলে, বুঝেছো তো? মানে 8 লাখ টাকা তুমি লোন নিয়েছিলে, কিন্তু যখন 12 বছর পর যখন তুমি, ওহো এটা 5 বছর হয়ে যাচ্ছে, সরি এটা কিন্তু 12 বছর হচ্ছে না, 5 বছর হয়ে যাচ্ছে, কারণ ওরা 12 বছর অবধি লোন দেয় না। তাহলে 5 বছরের জন্য তোমাকে প্রত্যেক মাসে 17,000 টাকা দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, 60 বছর মানে 60 মাসের বেশি লোন দেয় না, 5 বছরের বেশি লোন হয় না, পার্সোনাল লোন যেহেতু। আচ্ছা, তাহলে তুমি 8 লাখ টাকা নিয়ে 10 লাখ টাকা ফেরত দিচ্ছ, 10,31,000 টাকা ফেরত দিচ্ছ। এবার এই যে প্রত্যেক মাসে যখন তুমি 17,000 টাকা করে দিচ্ছ ব্যাংকে, ওই 17,000 টাকার মধ্যে দেখো প্রথম মাসে দেখো 6,993 টাকা চলে যাচ্ছে ইন্টারেস্টে, ঠিক আছে? আর বাকি 10,000 টাকা দিয়ে তোমার মানে মানে আসল টাকাটা জমা হচ্ছে, আর 6,000 টাকা কিন্তু 900 টাকা কিন্তু ইন্টারেস্টে চলে যাচ্ছে। আমি সেটাই বলছি যে ওইটা হচ্ছে ইম্পিউটেড ইন্টারেস্ট অন ফিক্সড ক্যাপিটাল, ঠিক আছে? তার মানে হচ্ছে এই ইন্টারেস্টের কথা বলছি, যে প্রত্যেক মাসে যে ইন্টারেস্টটা দিচ্ছ, সুতরাং 6 মাসে কত ইন্টারেস্ট হবে, 6,000 করে দিলে, 7,000 করে দিলে 42,000 টাকা, সেটা তোমাকে হিসাবের মধ্যে ধরতে হবে, ঠিক আছে? আচ্ছা, কস্ট সি হচ্ছে ইট ইনক্লুডস কস্ট বি, মানে এই টাকাটা, অ্যান্ড ইম্পিউটেড ভ্যালু অফ ফ্যামিলি লেবার। বলছে যে এই যে তুমি সমস্ত চাষাবাদ করছো, কিন্তু তোমার ছেলেও খাটছে মাঠে, হ্যাঁ, তোমার স্ত্রীও খাটছে মাঠে, কিন্তু তাদের লেবারটা তুমি ধরছো না, তারা বিনা পয়সায়, যেহেতু তারা টাকা নেয় না, তাদের শ্রমটা কি শ্রম না, তাদের শ্রমটাকেও তোমাকে ধরতে হবে। তো এই সব মিলিয়ে তোমাকে কস্ট সি অবধি তুমি যদি আসো, তাহলে অনেকে কস্ট এতেই ছেড়ে দেয়, কস্ট বিতে ছেড়ে দেয়, কিন্তু কস্ট সি অবধি তুমি যদি আসো ধরো, তাহলে হচ্ছে অ্যাকচুয়াল কস্টিংটা হচ্ছে মানে এটাই হচ্ছে সায়েন্টিফিক আসল কস্ট, ঠিক আছে? অনেকে ফ্যামিলি লেবারটা দেয় না, ফালতু খেটে ফালতু মাঠে খাটছে, ওটা ধরে না, কিন্তু না, ধরতে হবে, কেন ও তো অ্যাকচুয়ালি শ্রম দিচ্ছে, এবং তারও তো পারিশ্রমিক খাওয়া উচিত, অন্তত তাকে তুমি যদি নাও বা দাও, কিন্তু সেটা হিসাবের মধ্যে তো আনতে হবে, ঠিক আছে? তো এইসব যোগ করে হয় কস্ট অফ কাল্টিভেশন। তাহলে কস্ট অফ কাল্টিভেশনে সবসময় ইজ এক্সপ্রেসড ইন রুপিস পার হেক্টর। তোমাকে যদি বলে হোয়াট ইজ দ্য কস্ট অফ কাল্টিভেশন অফ অনিয়ন, পেঁয়াজ লাগাতে কত করে তোমার কস্ট অফ কাল্টিভেশনটা কত, তাহলে তুমি যখন বলবে, উত্তরটা হবে সবসময়, তুমি বলবে যে এত টাকা পার হেক্টর, ঠিক আছে? আর যদি বলে কস্ট অফ প্রোডাকশন, মানে কত হয় পার হেক্টরে, কত টাকার পেঁয়াজ উৎপাদন হয়, সেটা হচ্ছে কস্ট অফ প্রোডাকশন, ঠিক আছে? সরি, কস্ট অফ হেক্টরে না, ওটা হবে পার কুইন্টাল, ঠিক আছে? কস্ট অফ প্রোডাকশন মানে হচ্ছে প্রডিউস করতে কত খরচা হচ্ছে, অর্থাৎ 1 কুইন্টাল পেঁয়াজ তোমার তৈরি করতে কত টাকা খরচা হচ্ছে, এর মধ্যে কিন্তু হেক্টর জমি টমি আসে না, কস্ট অফ প্রোডাকশনের মধ্যে জমি আসে না, জাস্ট 1 কুইন্টাল পেঁয়াজ লাগানোর জন্য তোমার কত খরচা হয়েছে সেটা হচ্ছে কস্ট অফ প্রোডাকশন।
ঠিক আছে। আর 1 হেক্টর পেঁয়াজ লাগাতে গিয়ে তোমার কত খরচা হয়েছে সেটা হচ্ছে কস্ট অফ কাল্টিভেশন। ঠিক আছে, বুঝে গেল? আচ্ছা, আবার তোমাকে একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে যে কীভাবে হিসাবগুলো করা হয়। দেখো, এইটা হচ্ছে একটা দারুণ জিনিস। এটা হচ্ছে আমি ডাউনলোড করেছিলাম একটা ডাইরেক্টরেট অফ ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স ওখান থেকে। এখানে প্রত্যেকটা স্টেটের হিসাব দেওয়া আছে। এখন এখানে প্যাডি, এখানে র্যাগি, সিসমাম, সয়াবিন, সানফ্লাওয়ার, উড়দের ডাল, বার্লি ফার্লি, সমস্ত রকমের ক্রপ এখানে আছে। হ্যাঁ, তো প্রত্যেকটা যখন প্যাডি আমি সিলেক্ট করে রেখেছি ধান, তো ধান ধরো অন্ধ্রপ্রদেশ থেকে মানে প্রত্যেকটা স্টেটে কত খরচা হয় ধান লাগানোর জন্য সব দেওয়া আছে এখানে। পশ্চিমবঙ্গ আছে, তাকে লাস্টে পশ্চিমবঙ্গ আছে। তো আমরা ধরো অন্ধ্রপ্রদেশকে নিয়ে কাজ করি, ঠিক আছে, খালি অন্ধ্রপ্রদেশটাকে ধরি, তাহলে দেখতে পাবো যে হ্যাঁ, তাহলে দেখতে পাবো যে এই যে অন্ধ্রপ্রদেশে ধান লাগানোর খরচাটা আমরা যদি দেখি, তাহলে সেটা হচ্ছে যে এখানে দেখো A1 A2, একটু আগে বলছিলাম না, এই যে A1 A2, হ্যাঁ, A1টা হচ্ছে একদম বেয়ার মিনিমাম যেটা, তার থেকে বেড়ে A2 হলো, তার থেকে বেড়ে B1 হলো, B2 হলো। B2টা কী ছিল আবার বলি, B2টা কী ছিল? B2টা হচ্ছে এই যে B1, এই যে ঠিক আছে, এটা হচ্ছে এখানে কিন্তু ওই ফিক্সড ক্যাপিটালের ইন্টারেস্টটা ধরে নিল, সেই জন্য হঠাৎ করে বেড়ে গেল B2টা। ঠিক আছে, C1, ঠিক আছে, C1 C2 অবধি গেল। তো এই যে C2 অবধি গেল, C2 অবধি মোটামুটি ধরা হয় যে এটা হচ্ছে অ্যাকচুয়াল কস্ট অফ কাল্টিভেশন। ঠিক আছে, এর মধ্যে আবার দু রকমের, তুমি একটু আগে যেটা বলছিলাম যে এর মধ্যে আবার দু রকমের কস্ট আছে, একটা হচ্ছে অপারেশনাল কস্ট, একটা হচ্ছে ফিক্সড কস্ট। ঠিক আছে, তা ধান লাগাতে গিয়ে আমি একটা ভেঙে দেখাচ্ছি। এইটা তাকিও না, এর দিকে তাকিও না, এখান থেকে দেখো। হিউম্যান লেবার, মানে হিউম্যান লেবারের মধ্যে আবার ফ্যামিলি আছে, অ্যাটাচড আছে, মানে আরও কে কে, তার মধ্যে ক্যাজুয়াল আছে। সব মিলিয়ে মানুষের লেবার হচ্ছে, শ্রম হচ্ছে 25,000 টাকা। অ্যানিম্যাল লেবার মানে সব বস, গরু ফরুদের তাদের যে লেবারটা তারা দিচ্ছে 550 টাকা। মেশিনের লেবার হচ্ছে খরচা হচ্ছে 9,400 টাকা। তোমার সিড, বীজের খরচা হচ্ছে 2,200 টাকা। ফার্টিলাইজারের টোটাল খরচা হচ্ছে 8,300। ইনসেকটিসাইডের হচ্ছে 2,700। ইরিগেশনে জল দেওয়া চার্জ 1,400। মিসলেনিয়াস 16 টাকা। ইন্টারেস্ট অন ওয়ার্কিং ক্যাপিটাল 1,290 টাকা। ঠিক আছে, এইগুলো টোটাল মিলিয়ে হচ্ছে তোমার 51,820 টাকা। এটা বলে অপারেশনাল কস্ট। এবার আসি ফিক্সড কস্টে। ফিক্সড কস্টের মধ্যে রেন্টাল ভ্যালু অফ ওল্ড নেন, যে নিজের জমিতে চার্জ করছি কিন্তু তার ভাড়াও তো আমাকে ধরতে হবে, তো সেটা হচ্ছে এই ভাড়াটা। তারপরে হচ্ছে লিজে যদি নিই, লিজে ভাড়াটাও ধরা আছে, যতটুকু জমি লিজে নেওয়া আছে। হ্যাঁ, তারপরে ল্যান্ড রেভিনিউ আছে, ডেপ্রিসিয়েশন, আমি যেটু আগে বলছিলাম ডেপ্রিসিয়েশন তোমাকে ধরতে হবে, ডেপ্রিসিয়েশন ধরা আছে, ইন্টারেস্ট ধরা আছে। ঠিক আছে, তো এইটা ধরে দেখা গেল ফিক্সড কস্ট হচ্ছে 27,000 টাকা, আর অপারেশনাল কস্ট হচ্ছে 51,000 টাকা। তো টোটাল কস্ট কত হবে? তো টোটাল কস্ট হচ্ছে অপারেশনাল কস্ট প্লাস ফিক্সড কস্ট, অর্থাৎ 78,968 টাকা। এইটা হচ্ছে তোমাকে টোটাল কস্ট। এবং এইটা দেখো, এটার সঙ্গে মিলেও গেল 78,968। এখানে দেখো C1 C2টা দেখো 78,968। সুতরাং দিস ইজ হাউ, মানে এটা ক্যালকুলেশনটা এইভাবে করা হয়, কস্টিং ক্যালকুলেশনটা তোমার এইভাবে করা হয়। ঠিক আছে, এবং তুমি দেখলে যে আমি এবার ধরো তুমি যদি 2014-15 সালে দেখো ধান লাগাতে কোন স্টেটে কত বেশি, আসামে দেওয়ার খরচাটা অনেক কম, 50,000 টাকার কাছাকাছি। আমি যেটা গ্রাফ বানিয়েছিলাম মনে হয় না, এই যে গ্রাফটাতে দেখো সবচেয়ে কম খরচা হচ্ছে হিমাচল প্রদেশে। একটু আমরা হিমাচল প্রদেশে যাব, সেখানে C1 কস্টিং হচ্ছে, C2 কস্টিং হচ্ছে তোমাকে 37,000 টাকা, অনেক কম খরচা। ঠিক আছে, ও কর্ণাটকে দেখো 68,000 টাকা। মানে স্টেট টু স্টেট, তাহলে আমরা কী বুঝতে পারছি এখান থেকে, যে স্টেট টু স্টেট কিন্তু অনেক ভ্যারি করে, তাই না, কস্ট অফ কাল্টিভেশন। আচ্ছা, কস্ট অফ প্রোডাকশন এখানে ধরো দেওয়া আছে, পার হেক্টরে কত, মানে পার কুইন্টাল কত হয়, খরচা হয়। ঠিক আছে, এখানে C2 যদি ধরো এগিয়ে, হিমাচল প্রদেশে তোমার হচ্ছে এখানে কস্ট অফ প্রোডাকশনটা কম, 1,099 টাকা। 1 কুইন্টাল পেঁয়াজ করতে 1,099 টাকা খরচা হচ্ছে এদের। ঠিক আছে, এটা অন্ধ্রপ্রদেশে হচ্ছে 1,282 টাকা 1 কুইন্টাল করতে। ঠিক আছে, তো এইভাবে জাস্ট তুলনা করা আর কি। তাহলে আমরা জানলাম যে কস্টিংটা কীভাবে ক্যালকুলেশনটা করতে হয়। এবার আমরা এখন আসবো
এগ্রিকালচার হোল্ডিংয়ের ওপর। এগ্রিকালচার হোল্ডিং মানে হচ্ছে যে এভারেজ সাইজ অফ এগ্রিকালচারাল হোল্ডিং, মানে একটা চাষি ধরো 5 বিঘে জমি তার আছে, হ্যাঁ, এটাকে বলে হোল্ডিং, যে কত মানে কত জমি সে হোল্ড করে। ঠিক আছে, আমরা 4টে ভাগে ভাগ করে নিয়েছি। একটা ভাগকে হচ্ছে ইকোনমিক হোল্ডিং। ইকোনমিক হোল্ডিং মানে কি, যে ইকোনমিক হোল্ডিং ইন্ডিকেটস দ্য পার্টিকুলার সাইজ অফ হোল্ডিং which will provide necessary support to the peasant family in this connection, which allows a man the chance of produce sufficient to support himself and his family in reasonable comfort after paying his necessary expenses. ইকোনমিক হোল্ডিং মানে কি, ইকোনমিক হোল্ডিং মানে হচ্ছে সেইটুকু জায়গা, সেইটুকু হোল্ডিং ইন টার্মস অফ ল্যান্ড, যে তার সংসারটা কোনো রকমে চলে যায়। ঠিক আছে, নিজে খাওয়া পড়া, পরিবারের খাওয়া পড়া এবং সামান্য কিছু খরচাপাতি দিয়ে চলে যায়। এই টাকা ধরো এটা হচ্ছে 5 বিঘে জমি থাকলে, তুমি ধরো হিসাব করলে যে 5 বিঘে জমি হলে নিজের খাওয়া দাওয়া, ফ্যামিলির খাওয়া দাওয়া এবং তোমাকে আরও আনুষঙ্গিক যে টুকটাক খরচাপাতিগুলো আছে, জাস্ট দিনটা চলে গেলেই হয়ে গেল। তাহলে 5 বিঘে জমি অ্যাটলিস্ট লাগে, তো সেইটা হচ্ছে 5 বিঘেটা হচ্ছে ইকোনমিক হোল্ডিং। বোঝা গেল? আচ্ছা, বেসিক হোল্ডিং কি? বেসিক হোল্ডিংটা কিন্তু জাস্ট খাওয়া পড়া, ইট ইজ স্মলার দ্যান ইকোনমিক হোল্ডিং। বেসিক হোল্ডিং হচ্ছে আরও কম, মানে যতটুকু জায়গা হলে মানুষের খালি খাওয়া পড়াটা হয়ে যায়, জমারক্ষণ তো ছেড়েই দাও। অপটিমাম হোল্ডিং হচ্ছে, optimum holding is defined by the Agrarian Committee as 3 times the economic holding. অপটিমাম হোল্ডিং হচ্ছে যে ইকোনমিক হোল্ডিংটার আমি কথা বললাম তার 3 গুণকে বলা হয় অপটিমাম হোল্ডিং। তো মানে এর বেশি যদি তুমি হোল্ড করো সেটা তোমার এক্সেস যাকে বলে। ফ্যামিলি হোল্ডিং, ফ্যামিলি হোল্ডিং মানে হচ্ছে implies an area which is equivalent to either a plough unit or a unit of average family having a pair of bullocks. ঠিক আছে, আচ্ছা, ল্যান্ড রিফর্মস প্যানেল অবজার্ভ দ্যাট এ ফ্যামিলি হোল্ডিং শুড প্রোভাইড অ্যান অ্যানুয়াল ইনকাম, মানে যে হোল্ডিংটা থাকলে মোটামুটি বছরে 1200 টাকা মাত্র, এটা অনেকদিন আগেকার পুরনো হিসাব, যদিও যে 1200 টাকার ইনকাম হয় সেটাকে বলে ফ্যামিলি হোল্ডিং। ঠিক আছে, তো এটা হচ্ছে বিভিন্ন রকমের হোল্ডিং। ইকোনমিক হোল্ডিং একটু আগে বললাম যে জাস্ট মানে নিজের খাওয়া দাওয়া, ফ্যামিলির খাওয়া দাওয়া প্লাস একটু একটু খরচা টরচা করলে যেটা হয় সেটা ইকোনমিক হোল্ডিং বলে। বেসিক হোল্ডিং মানে জাস্ট খাওয়া দাওয়া হলেই হলো এরকম। অপটিমাম হোল্ডিং মানে 3 টাইমস অফ ইকোনমিক হোল্ডিং। আর ফ্যামিলি হোল্ডিং মানে হচ্ছে জাস্ট ওই 1200-1300 টাকা কোনো রকমের একটু বছরে হলো, তার জন্য যতটুকু জমি থাকা দরকার সেটা হচ্ছে ইন ফ্যামিলি হোল্ডিং। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা একটু দেখে নেব যে এই যে মার্জিনাল ফার্মার বলে, স্মল ফার্মার বলে, তোমাদের জানো ক্ষুদ্র চাষি বাংলায় বলে, প্রান্তিক চাষি, ক্ষুদ্র চাষি, বৃহৎ চাষি এসব যে বলে। তো এক্স্যাক্টলি কারা এরা? কত জমি থাকলে ক্ষুদ্র চাষি, কত জমি থাকলে বৃহৎ চাষি, এসব। তো আমরা চলো দেখে আসি একটু। এটা গভর্নমেন্টের অফিসিয়াল প্রেস স্টেটমেন্ট। হ্যাঁ, বলছে মার্জিনাল ফার্মার কিন্তু তারা যাদের জমি 1 হেক্টর, পরীক্ষায় আসতে পারে কিন্তু তোমাকে এই 4টা বলে দিতে পারে যে এই 4টা দাও, ল্যান্ড হোল্ডিংয়ের 4টা দাও, লেখো। তো তুমি কীভাবে লিখবে যে মার্জিনাল ফার্মার হচ্ছে যার জমি 1 হেক্টরের নিচে। ঠিক আছে, 1 হেক্টর মানে 10,000 স্কোয়ার মিটার্স। ঠিক আছে, 1 হেক্টর মানে 2.5 একর। ঠিক আছে, স্মল ফার্মার কারা? তার থেকে একটু বেশি, 1 হেক্টর থেকে 2 হেক্টর যাদের আছে তারা স্মল ফার্মার। স্মল মিডিয়াম কারা? 2 হেক্টর থেকে 4 হেক্টর। ঠিক আছে, তারা হচ্ছে স্মল মিডিয়াম। মিডিয়াম হচ্ছে 4 থেকে 10, লার্জ হচ্ছে 10 হেক্টর অ্যান্ড অ্যাবাভ। আচ্ছা, কিছু কিছু স্টেটে কিন্তু সিলিং আছে যে এত বেশি জমি তুমি ধরতে মানে করতে পারবে না, নিজের কাছে রাখতে পারবে না। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে বিভিন্ন ল্যান্ড হোল্ডিংয়ের ক্যাটাগরি। তো আমাদের ইন্ডিয়াতে দেখা যাচ্ছে যদি কি হয়, যত সময় এগোয়, ধরো একটা বাবার 10 হেক্টর জমি আছে, তার 2টো ছেলে, তাহলে 5-5 ভাগ হয়ে গেল বাবার মৃত্যুর পর। আচ্ছা, আরও 20 বছর পর ওদের ছেলে পেয়ে হলো 2টো করে, তাহলে ওই জমিটা 5 বিঘাটা আরও 5 হেক্টরটা আরও তোমার কমে 2.5 হেক্টর হয়ে গেলো। তো কী হলো, যেটা দাদু সে ছিল ধর লার্জ
ফার্মার, কিন্তু যারা নাতি তারা হয়ে গেল স্মল ফার্মার, তাই না? সেটাই হচ্ছে দিনকে দিন। এখানে একটা তোমার জাস্ট ল্যান্ড হোল্ডিং স্ট্যাটিস্টিক্স আছে 2010-11 সালের। এখানে দেখো বলছে মার্জিনাল ফার্মার, অর্থাৎ কিনা যাদের 1 হেক্টরের নিচে জমি তাদের সংখ্যা ভারতবর্ষে বেশি, 67% হচ্ছে মার্জিনাল ফার্মার। লার্জ ফার্মার হচ্ছে এইটুকু জায়গাটা হচ্ছে লার্জ ফার্মার, 0.7%। 100টার মধ্যে একটা লোকও না, মানে এত কম। মিডিয়াম হচ্ছে 100টার মধ্যে 4জন হচ্ছে মিডিয়াম ফার্মার। মিডিয়াম ফার্মার মানে 4 হেক্টরের ওপরে। আর সেমি মিডিয়াম, ঠিক আছে, 2 থেকে 4 হেক্টরের মধ্যে যে সেমি মিডিয়াম সেটা 100টার মধ্যে 10টা লোক। আর 100টার মধ্যে 67টা লোক খালি মার্জিনাল, তখন স্মল হচ্ছে 17, মানে মার্জিনাল আর স্মল এটা মিলিয়ে তোমার 84% হয়ে যাচ্ছে। বাকি 16% হচ্ছে সেমি মিডিয়াম, মিডিয়াম আর লার্জ, ঠিক আছে। কোশ্চেন যদি আসে যে হু আর দ্য, মানে কী বলে, কোন ফার্মাররা সবচেয়ে বেশি ল্যান্ড, মানে সবচেয়ে বেশি সংখ্যায় বেশি, মার্জিনাল না স্মল না মিডিয়াম, তোমার বলবে মার্জিনাল, ঠিক আছে। তো এই হচ্ছে হিসাব। আচ্ছা, তো কস্ট অফ কাল্টিভেশন যেটা তোকে পড়াচ্ছিলাম, আমাদের চ্যাপ্টার শেষ হয়ে গেল। তো কস্ট অফ কাল্টিভেশন যেটা আমরা পড়াচ্ছিলাম, তো তার সম্বন্ধে আরও জানতে গেলে তুমি তোমরা agritech.tnu.ac.in এই ওয়েবসাইটে যাবে, যদি কস্ট অফ কাল্টিভেশন আছে, হ্যাঁ, কস্ট অফ কাল্টিভেশন। কস্ট অফ কাল্টিভেশনে গিয়ে তুমি ধরো এই যে ধান আছে, রাইস, তো এখানে গিয়ে তুমি দেখতে পাবে ধান, মানে তোমার ধান করতে কত খরচা হয় সেখানে তাকে ব্রেকআপ দেওয়া আছে পুরোটা, ঠিক আছে। বা তুমি ধরো জানতে চাইছো যে ফর এক্সাম্পল তুলো চাষ করবো, তুলো চাষে কত খরচা হয়, তো দেখো এখানে দেওয়া আছে। টোটাল কস্ট হচ্ছে 92,000 টাকা পার হেক্টর, ঠিক আছে। তো এখান থেকে তুমি একটা আইডিয়া পেয়ে যাবে যে এত টাকা খরচা হয়, ঠিক আছে। কস্ট অফ প্রোডাকশন বলছে 4,600 টাকা পার কুইন্টাল প্রোডাকশন কস্ট, ঠিক আছে। এবং ব্রেকআপটাও দেখিয়েছে যে অপারেশনাল কস্টের মধ্যে হিউম্যান লেবার, অ্যানিম্যাল লেবার, মেশিন পাওয়ার, সিড, ফার্টিলাইজার, প্লান্ট প্রোটেকশন চার্জ, ইরিগেশন, ইন্টারেস্ট, নন ক্যাপিটাল, তো ফিক্সড কস্ট আছে। তো এইসব কস্ট নিয়ে ভালো করে দেখানো হয়। যদি তোমাদের কোনোদিন কাজে লাগে তো এখানে ভিজিট করো, ঠিক আছে। তাহলে আজকে এতটুকুই। গুড নাইট, থ্যাংক ইউ।